বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যেসব অঙ্কগুলো করতে হবে সেটার জন্য ফার্স্টে আমাদের কিছু বেসিক ডেভেলপ করতে হবে। ওকে, দেখো, নাম্বার অফ টার্মস যে কোনো একটা বাইনোমিয়ালকে এক্সপান্ড করলে কয়টা টার্ম সেখানে পাওয়া যাবে সেটা আগে থেকে আমরা বলে দিতে পারবো এক্সপান্ড করা ছাড়াই। ঠিক আছে, সেটা কিভাবে বলা যায় ওটা এখন আমরা শিখবো। দেখো, এক্স প্লাস ওয়াই এটা তো একটা বাইনোমিয়াল না, এখানে দুইটা টার্ম আছে। এখন পাওয়ার তো জিরো থেকে শুরু করে 1 2 3 4 যা কিছু হইতে পারে। তো মনে করো পাওয়ার যদি জিরো হয় এটা ইকুয়াল টু কত হবে দেখি বলো তো? ওয়ান। যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে সেটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। এটা করে দাও। আচ্ছা, এরপরে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি এখানে ওয়ান থাকে তাহলে এটা শুধু এক্স প্লাস ওয়াই হবে এখানে। দেন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি টু হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেও তো আমরা এক্সপান্ড করতে পারবো, তাই না? এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, যদি এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব থাকে তাহলে আমরা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে এক্সপান্ড করতে পারবো। হ্যাঁ। না, এটা এখন বলতেছি আর কি, আমরা তো নাইলে আমাকে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করে এক্সপান্ড করতে হবে না। তো এক্সপানশন তো তোমরা অলরেডি শিখছো। হোয়াট আই এম ট্রাইং টু টিচ ইউ হিয়ার ইজ হাউ টু ফাইন্ড দ্য নাম্বার অফ টার্ম উইদাউট এক্সপান্ডিং, সেটা দেখাচ্ছি। আলিফ তাড়াতাড়ি। আচ্ছা, দেখো তো, পাওয়ার যখন জিরো, নাম্বার অফ টার্ম তখন কত দেখি বলো তো? তখন একটাই টার্ম শুধু, কারেক্ট? একটা টার্ম। আর যখন পাওয়ার ওয়ান তখন আমাদের টার্ম কয়টা? দুইটা। এখানে টার্ম কয়টা? তিনটা। এখানে টার্ম কয়টা? চারটা। তাহলে দেখো তো, আমরা পাওয়ারের সাথে কি এর কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি? এই যে পাওয়ার যখন জিরো তখন টার্ম একটা, মানে হচ্ছে এক ওয়ান বেশি, তাই না? পাওয়ার যখন ওয়ান তখন টার্ম কয়টা? দুইটা, তার মানে এখানেও এক বেশি। পাওয়ার যখন টু তখন টার্ম কয়টা হবে? তিনটা, সেখানেও ওয়ান বেশি দেখা যাচ্ছে। তো তার মানে এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি তাহলে কি আমরা এটা বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার নাইন এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে এখানে নাম্বার অফ টার্ম কয়টা হবে? 10। তাহলে এটা আমরা এক্সপান্ড করা ছাড়াই বলতে পারবো না? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে দেখি। বেলাল, তুমি আমাকে বলো তো, যদি আমি বলি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এখানে ফাইভ, তাহলে নাম্বার অফ টার্ম কত হবে? সিক্স। আচ্ছা, এখানে সামান্য একটা এক্সেপশন আসতে পারে, এক্সেপশনটা আমি তোমাদেরকে একটু দেখাই আসি। যখন আমাদের এটা বাইনোমিয়াল তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সামটাইমস কোশ্চেনটা একটু ট্রিকি করবে। কি ট্রিক করতে পারে? একবার বোর্ড এক্সামে এরকম একটা কোশ্চেন আসছিল, ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার টু। এটা দিয়ে বলছিল যে নাম্বার অফ টার্ম কত দেখার জন্য। তো নাম্বার অফ টার্ম স্টুডেন্টরা অনেকেই থ্রি দাগাই ফেলছে, বিকজ ওরা টু দেখে পাওয়ার কত ওয়ান বাড়ায় দিচ্ছে। বাট মনে রাখতে হবে ওইটা অ্যাপ্লিকেবল কিসের জন্য? বাইনোমিয়ালের জন্য। দুইটা টার্ম, এখানে ভিতরে কয়টা? তিনটা। তার মানে এই অবস্থায় তুমি এটাকে কি করতে পারবে না, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। এটাকে কিছু, হ্যাঁ, হ্যাঁ দিতে পারে। বিকজ এটাকে চাইলে বাইনোমিয়ালে কনভার্ট করা যায়। তো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো তো, এই যে ওয়ান, ভিতরে যে ওয়ান আছে সেই ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লেখা যায় না? আবার টু ইন্টু, আচ্ছা, পরে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে এক্স হোল স্কোয়ার লেখা যায়। মাঝখানে এটা ওয়ান কে যদি আমরা এ ধরি আর এক্স কে যদি বি ধরি তাহলে দেখো তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা শেপে লেখা যায় না জিনিসটাকে? তো এখানে ভিতরে যেটাই দিবে সেটাকে এরকম ফর্মুলা শেপে লেখা যাবে যে ওইরকম কিছু একটাই দিবে, ঠিক আছে? দেন এটার উপরে হোল স্কোয়ার আছে, কারেক্ট? আচ্ছা, এবার এখানে দেখো ভিতরের এটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তার উপর আবার বাইরে আরেকটা হোল স্কোয়ার আছে না? দেন এখন এখানে কি লেখা যাবে? ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত লিখবো দেখি বলো তো? ফোর। বিকজ এখানে টু টু যা কত? ফোর। এখন এটা একটা বাইনোমিয়ালে কনভার্ট হয়েছে না? এখন চাইলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি আমাকে নাম্বার অফ টার্মটা বলতে পারবে, বলো তো নাম্বার অফ টার্ম কত? ফাইভ। তাহলে কারেক্ট আনসার কিন্তু থ্রি না, ঠিক আছে? কারেক্ট আনসার হচ্ছে ফাইভ। তো এরকম মাঝে মাঝে ওই যে উপরে পাওয়ার যত তার থেকে একটা বেশি হয় যখন আমরা এক্সপান্ড করি তখন ওখানে একটা টার্ম বেশি আসে, ঠিক আছে? এমসিকিউ তে দিতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এবার আসো মিডল টার্ম। মিডল টার্ম বলতে কি বোঝাচ্ছে আগে সেটা দেখো। অনেকের আগে ওই যে মিডল টার্ম ফ্যাক্টর মনে করে, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর না। এটা হচ্ছে যখন একটা বাইনোমিয়ালকে তুমি এক্সপান্ড করবা, মনে করো
একটা বাইনোমিয়ালকে এক্সপান্ড করে তুমি 1 2 3 4 5 6 7 এরকম 7টা টার্ম পাইছো। যদি পাওয়ার 6 হয়, পাওয়ার যদি 6 হয় তাহলে 7টা টার্ম পাওয়া যাবে না? আমরা তো দেখলাম যে পাওয়ার যত তার থেকে একটা বেশি টার্ম পাওয়া যায়, তো পাওয়ার যদি 6 হয় তাহলে ওখানে 7টা টার্ম পাওয়া যাবে। তো ওখানে মিডল টার্মটা কোনটা সেটা আমাদেরকে বের করতে বলবে। দেখো তো মিডল টার্ম এটা না, যে এদিকে তিনটা এদিকে তিনটা আছে, তাহলে এটা মিডল টার্ম না? তো কোনটা মিডল টার্ম একটা বাইনোমিয়ালের এক্সপানশনে সেটা তোমাদেরকে বের করতে বলবে। তো আমরা এখন শিখবো যে মানে কিভাবে এটা বের করা যায়, বুঝছো? ওকে, তাহলে এটা দুইটা কেস আছে। একটা হচ্ছে যখন এন ইভেন নাম্বার, এন যখন ইভেন নাম্বার, এন যদি ইভেন নাম্বার হয় তাহলে মনে রাখবা দেয়ার উইল বি অনলি ওয়ান মিডল টার্ম, অনলি ওয়ান মিডল টার্ম, শুধুমাত্র একটা টার্ম থাকবে মাঝখানে। দালালের একটু কনফিউশন আছে, বুঝতে পারতেছি। আচ্ছা আমি এখনই বলে দিই, একটু পরে বলতাম বাট এখনই বলি। দেখো এন ইভেন নাম্বার, এন মানে কি পাওয়ার না? তো পাওয়ারটা যদি ইভেন নাম্বার হয় তাহলে নাম্বার অফ টার্ম এটা একটা অড নাম্বার হবে না? বিকজ আমরা নাম্বার অফ টার্ম বের করার জন্য ওয়ান অ্যাড করি না। সো যখন নাম্বার অফ টার্ম অড হয় তখন মাঝখানে কিন্তু একটাই থাকে, বুঝতে পারছো বিষয়টা? সো আমি এখানে এন এর সাথে রিলেট করতেছি, নট উইথ নাম্বার অফ টার্ম, বুঝছো? তাহলে এখন দেখো এই যে মাঝখানের যে টার্মটা সেটা কত নাম্বার টার্ম হবে সেটা বের করার জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে, n/2 + 1 টার্ম, ঠিক আছে? কত নাম্বার টার্ম? n/2 + 1 টার্ম, মুখস্থ করে ফেলো, আমি এখনই জিজ্ঞেস করবো সবাইকে। তো এটা হচ্ছে একটা কেস। দেন সেকেন্ড কেস হচ্ছে যদি তোমার n অড নাম্বার হয়। আচ্ছা n যদি অড নাম্বার হয়, পাওয়ার যদি অড নাম্বার হয় তাহলে নাম্বার অফ টার্ম উইল বি ওয়ান মোর। তো অড যে কোনো অড নাম্বার থেকে ওয়ান মোর মানে কি ইভেন নাম্বার। তো যদি আমাদের এখানে ইভেন নাম্বার অফ টার্মস থাকে, দেখো মনে করো এখানে 6টা আছে, কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। দেখি বলো তো এখন কি ক্লিয়ারলি মাঝখানে কোনো একটা টার্ম আছে? তুমি হয়তো বলতে পারো স্যার এটা মাঝখানে না, দেখো এটা মাঝখানে বিকজ এটা এদিকে দুইটা এদিকে তিনটা, মাঝখানে হয়েছে? হয় নাই। আবার যদি এটার কথা বলো তাহলে এদিকে দুইটা আবার ওদিকে তিনটা পড়ে, তো তাইলে ক্লিয়ারলি মাঝখানে একটা টার্ম থাকবে না, ওখানে কয়টা টার্ম থাকবে? দুইটা টার্ম থাকবে। এই যে এই দুটোটা টার্মকে আমরা কি বলবো? মিডল টার্ম বলবো। আনিস বুঝতে পারছো? সালমান, আলিফ, ওকে। তাইলে এন্ড অড নাম্বার যদি হয় তাহলে আমরা কি লিখবো? টু মিডল টার্মস, টু মিডল টার্মস। আচ্ছা, তো দুইটা মিডল টার্ম কত কত নাম্বার টার্ম? দেখো n+1/2 টার্ম, ডোন্ট গেট কনফিউজ বিটুইন দিস টু, ওকে? এটা n/2 + 1 আর এটা n+1/2 টার্ম, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? এত নাম্বার টার্ম এন্ড n+3/2 টার্ম, ওকে? স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ স্ট্যাটিস্টিক্স আছে, রাইট। তবে ওখানে ডিফারেন্ট, ওখানে এন রিপ্রেজেন্ট করে নাম্বার অফ টার্ম, ওখানে ঘটনাটা উল্টা, অড এর জন্য ওইটা, ইভেন এর জন্য এটা, বুঝতে পারছো? ওখানে উল্টা। আচ্ছা এই যেমন মনে করো এখানে পাওয়ার থ্রি, থ্রিটা কি অড না ইভেন? অড, তো তাইলে এন হচ্ছে অড নাম্বার, সো এটাকে এক্সপান্ড করলে মাঝখানে দুইটা মিডল টার্ম পাওয়া যাবে, বুঝতে পারছো? আচ্ছা এটা ফার্স্টে একটু মুখস্থ করে ফেলো, আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি। আচ্ছা 1 মিনিট টাইম দিলাম তো। চলো দেখবো, বুঝতে পারছি তোমার ডাউট, আমি একটু পরে এক্সপ্লেন করবো। ডিভাইডেড বাই 2, তো এই কারণে টু বাড়াই লিখতে হয়েছে। হুম? যদি একটা মিডল টার্ম হয় n/2 + 1, আর যদি মাঝখানে দুইটা মিডল টার্ম থাকে তাহলে সেটা হবে কি n+1/2 আর n+3/2। এক্সাম্পল সহ দেখাবো এখন ইনশাল্লাহ। ও 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখি কয়েকজনকে পড়া ধরি। তাহলে বলো তো এন যদি ইভেন নাম্বার হয় কয়টা মিডল টার্ম থাকবে?
তো কোনটা সেটা? এন, n/2। হ্যাঁ, n/2 +1 স্কয়ার, ভেরি গুড। আচ্ছা, তো তাইলে একটা জিনিস এখানে আমরা একটু প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ধরো আমাদের n = কত দেয়া আছে, ইভেন নাম্বার একটা প্র্যাকটিস করি। যদি n = 4 থাকে কোথাও, তো তাহলে আমরা বলবো কি ওখানে একটা মিডল টার্ম থাকবে শুধু, ঠিক আছে? এবং সেই মিডল টার্মটা কত হবে? এই যে n এর জায়গায় 4 বসাও এখন। 4/2 + 1, সেটা কত হয়? 4/2 মানে 2, 2 + 1 3, তাহলে থার্ড টার্মটা হবে আমাদের কি মিডল টার্ম, ঠিক আছে? চাইলে তোমরা দেখতে পারো। আচ্ছা, n = যদি 4 হয় তাহলে নাম্বার অফ টার্ম কত, 5 হবে না? দেখো তো, আমরা এখানে 1 2 3 4 5, পাঁচটা দিছি। নাম্বার এন পাওয়ার যদি 4 হয় তাহলে নাম্বার অফ টার্ম হবে 5। তো দেখো একদম মিডল টার্মটা কোনটা, এটা না মিডল টার্ম? দেখো তো, ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড টার্মটাই আমাদের মিডল টার্ম করতেছে, তাহলে মিলছে এটার সাথে। ওকে। আচ্ছা, এখন লিজার আরেকটা যেটা ডাউট ছিল, সেটা হচ্ছে ওই যে ওখানে n+2/2 হবে না কি বলতেছে। তো এখন দেখো, যদি আমাদের n = 5 হয়, n = 5, তাহলে মাঝখানে দুইটা মিডল টার্ম করবে, তাই না? আগেই থেকে আমরা ডিসাইড করে রাখি যে কোনটা আসলে মিডল টার্ম করা উচিত, ঠিক আছে? যদি 5 হয় তাহলে নাম্বার অফ টার্ম কয়টা? নাম্বার অফ টার্ম 6টা। কারেক্ট। যদি 5 হয়, নাম্বার অফ টার্ম 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে দেখো তো মাঝখানে যে দুইটা টার্ম পড়ে সেটা কত কত নাম্বার টার্ম? থার্ড টার্ম আর ফোর্থ টার্ম। যাও তাহলে যাও। তাহলে দেখো থার্ড টার্ম আর ফোর্থ টার্ম হবে, তাই না? তো তাইলে আমরা দেখি তো এটা এখানের সাথে মিলে কিনা। আমি এখানে কি লিখছি, n+1/2, এটার জায়গায় কত বসাবো? 5। তাহলে 5 + 1/2 কত আসে এটা? 3। তার মানে থার্ড টার্ম একটা মিডল টার্ম হবে, ঠিক আছে? আরেকটা কোনটা? n+3/2, তাহলে 5 + 3/2, তাহলে সেটা কত আসে? ফোর্থ টার্ম আসে, দেখছো? থার্ড টার্ম আর ফোর্থ টার্ম। এখন যদি আমরা এখানে 5+3, সরি, n+3 না দিয়ে 2 দিই, তাহলে আসলে কি হবে? দেখো তো, 5 + 2/2, তাহলে এটা 7/2, এটা 3.5 টার্ম হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এখানে 2 অ্যাড করতে, ÷ 2 করতেছি, তো এই জন্য 2 অ্যাড করলেই তুমি পরের টার্মটাতে যাবা। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার আমরা এটা। আচ্ছা, ঠিক আছে। এই সবগুলো জিনিস মাথার মধ্যে রাখো, আমরা এখন এগুলো অ্যাপ্লাই করব। তিনটা বেসিক ফার্স্টে তোমাদেরকে আমি শিখাবো, ওই তিনটা বেসিক শিখানোর পরে দেন আমরা এই অঙ্কটাতে যাব। এবার দুইটা বেসিক অলরেডি শিখে ফেলছি, এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা এক্সপানশনের, মনে করো আমার ফিফথ টার্মটা লাগবে শুধু, তাহলে ফুল এক্সপানশনটা করাটা আমার জন্য টাইম ওয়েস্ট না? আমরা এখন শিখবো কিভাবে যে কোনো একটা এক্সপানশনের ফিফথ টার্মটা ডাইরেক্ট আমরা লিখতে পারি, অথবা সিক্স টার্ম যদি লাগে, সিক্স টার্মটা ডাইরেক্ট আমরা কিভাবে লিখতে পারি ওটা শিখবো, ঠিক আছে? খেয়াল করো, বাইনোমিয়াল এক্সপানশন থিওরেম যেটা ছিল, কি ছিল মনে আছে? এই যে x+y হোল টু দি পাওয়ার n = x টু দি পাওয়ার n। ফার্স্ট কি ছিল? x টু দি পাওয়ার n। দেন পরেরটা হচ্ছে nc1 x টু দি পাওয়ার n-1 y টু দি পাওয়ার 1 প্লাস nc2 x টু দি পাওয়ার n-2 y টু দি পাওয়ার 2। মনে আছে বাইনোমিয়াল এই থিওরেমটা? এই যে x মানে প্রথমে যেটা থাকে সেটার উপরে পাওয়ার হবে উপরেরটা মাইনাস নিচেরটা, আর ওয়াই এর উপরে পাওয়ার হবে শুধুমাত্র নিচেরটা, ঠিক আছে? তাহলে প্লাস nc3 x টু দি পাওয়ার কি লিখবো? n-3 y টু দি পাওয়ার 3, এন্ড সো অন ইট কন্টিনিউস, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দেখি বলো তো ফার্স্ট টার্ম কোনটা? ফার্স্ট টার্ম, আমি ফার্স্ট টার্ম আর লিখলাম না, জায়গা আমার একটু কম, এই জন্য তো ফার্স্ট লিখে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি বলবা? x টু দি পাওয়ার n। এই যে ফার্স্ট টার্ম x টু দি পাওয়ার n না? তোমরা ভয় পাচ্ছ নাকি বলতে? সেকেন্ড টার্ম কি হবে দেখি বলো তো? এই যে সেকেন্ড টার্ম nc1, nc1 x টু দি পাওয়ার n-1 y টু দি পাওয়ার 1। আচ্ছা, থার্ড টার্ম কি হবে? nc2। আচ্ছা আচ্ছা, okay. আচ্ছা, দাও তাহলে থার্ড টার্মটা কি বলতেছিলাম? nc2 x টু দি পাওয়ার n-2 y টু দি পাওয়ার 2। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স আর ওয়াই এর উপরে পাওয়ার কি লিখবো ওইটা নিয়ে আসলে টেনশন নাই, বিকজ এই ফার্স্ট এর জিনিসটা যদি সামহাও আমরা লিখতে পারি তাহলে এক্স আর ওয়াই এর পাওয়ারটা লিখা যাবে ওইটা থেকে, তাই না? রাইট? তো
আর উপরে দেখো এন সবসময়, যে এন 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 সবসময়। আচ্ছা একটা জিনিস বলো তো, যদি আমি NC1 এটা এখানেও লিখতে চাই, আমি কত লিখবো? NC1 এর আগে কি থাকার কথা? NC0, রাইট? চাইলে আমরা এই প্যাটার্নটা ফলো করে এটাকেও লিখতে পারতাম, বাট ওই NC0 এটার ভ্যালু 1 আছে তো, এই জন্য আর আমরা লিখি না। বাট যদি চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এই যে n-0 y⁻, শুধু নিচেরটা মানে 0, কারেক্ট? এভাবে লিখে যাবে তো? তো তাহলে আমরা এখন কি করব, প্রত্যেকটা টার্মের একটা প্যাটার্ন ধরার চেষ্টা করব। তো উপরে এনটা সবসময় সেমই থাকে, শুধু নিচের নাম্বারটা একটু দুষ্টামি করে, ও কখনো 0, কখনো 1, কখনো 2। আমরা নিচের নাম্বারটার একটা প্যাটার্ন যদি সামহাও ধরে ফেলতে পারি না, আমরা কিন্তু তাইলে যে কোনো টার্ম লিখে ফেলতে পারবো। তো তাহলে দেখো, যখন এটা ফার্স্ট টার্ম, তখন এখানে কত বসছে? 0, 1 কম না? 1 এর থেকে 1 কম। আর যখন সেকেন্ড টার্ম, তখন কত বসছে? 1, তার মানে এক কম বসতেছে, যত নাম্বার টার্ম তার থেকে এক কম বসতেছে। এটাকে নাম্বার অফ টার্মের সাথে মিলে ফেলিও না। নাম্বার অফ টার্ম কিন্তু হচ্ছে পাওয়ার যত, তার থেকে এক বেশি। আর এখানে আমরা বলতেছি কি, সার্টেন একটা টার্মের নিচে এখানে কত বসবে সেটা। তো থার্ড টার্ম হইলে কত বসে? 2। তাহলে এইখান থেকে আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি, হ্যাঁ দেখে বলো তো 20th টার্মটা কত হবে? ভেরি গুড, NC19 হবে, ওই যে 1 কমা দিবা। আর ফার্স্টে যদি এক্স থাকে তাহলে আমরা লিখবো এক্স, উপরে হবে n-19, আর y⁻19। এক্স আর ওয়াই এর বদলে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো, কোনো অসুবিধা তো নাই, তাই না? কোনটা? হ্যাঁ হ্যাঁ থাকুক, আমরা ফ্র্যাকশন ফর্মে লিখবো, কোনো অসুবিধা নেই, ফ্র্যাকশন তো লেখা যাবে। আমরা করব এখন, দেখবা এই যে এখনই একটা অঙ্কে ফ্র্যাকশন থাকবে, এই যে এখানে ফ্র্যাকশন আছে, দেখছো? ওকে। তো দেখো যশোর 2019 এখানে এই অঙ্কটাতে বলছিল কি, ফাইন্ড দ্য মিডল টার্ম অফ দ্য এক্সপানশন অফ কিউ। ওকে, তো সেটা আমরা কিভাবে বের করব? সলিউশন। আচ্ছা, জিজ্ঞেস করবা? হাত হাত আচ্ছা। তাহলে দেখো এখানে আমাদের মিডল টার্ম যখনই বলবে, আমরা কোন জিনিসের দিকে ফার্স্টে খেয়াল করব? পাওয়ার। পাওয়ারটা কি ইভেন নাম্বার না? পাওয়ার যদি ইভেন হয়, এই হাবিবা বলো তো কয়টা মিডল টার্ম থাকবে? একটা মিডল টার্ম থাকবে, ভেরি গুড। আমরা লিখবো হিয়ার n equal to 8, which is which is an even number. কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ইভেন নাম্বার, সো there will be only one middle term, এই কথাটা এভাবে লিখতে হবে। ওকে, only one middle term। আচ্ছা এবার দেখো, বলবে কি মিডল টার্মটা বের করতে বলবে। তাহলে এটা আগে করছো তুমি? কোথায় করছো? ক্লাসে বলতেছো যে করছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো মিডল টার্মের ফর্মুলাটা কি ছিল? n/2 + 1, তাই না? তো তাইলে আমরা এটাকে লিখবো 8/2 + 1, which is equal to 4 + 1 কত? 5। তাহলে ফিফথ টার্মটা হবে আমাদের কি? মিডল টার্ম, বুঝতে পারছি? এবার ফিফথ টার্মটা বের করার জন্য আমার কি এটাকে ফুল এক্সপান্ড করার দরকার? ডাইরেক্ট বের করা শিখছি না ফিফথ টার্ম কেন বাইর করেন? বলো। n/2 + 1 ডিভাইডেড বাই 2 করে তারপরে +1, ঠিক আছে? তাইলে আমরা এখন ডাইরেক্ট ফিফথ টার্মটা বের করা শিখবো। ডাইরেক্ট কি করব? ফিফথ টার্মটা বের করা শিখবো। আচ্ছা, তাহলে ফিফথ টার্মটা হবে কি? এই যে এখানে পাওয়ার কত? 8 না? এখানে আমাদের পাওয়ার n ছিল দেখে আমরা সব জায়গায় n লিখতেছিলাম। আমাদের এখানে কি পাওয়ার n? নো, আমাদের এখানে পাওয়ার হচ্ছে 8, তাহলে আমরা 8 লিখবো সি দিয়ে। আমানুল্লাহ বলবে কত লিখবো এখানে? ওই যে এখানে 5 হলে এক কম বসে না? এই যে আমরা একটু আগে শিখছি না, 3 এর থেকে এক কম বসতেছে, 2 এর থেকে 1 কম বসতেছে। তো তাইলে যদি আমাদের এখানে 5 হয় তাহলে কত লিখবো? 4। আচ্ছা এবার দেখবো ফার্স্টে আমাদের কি আছে? 2y², রাইট? তাহলে 2y², এটা লিখে হোল টু দি পাওয়ার দিব 8 - 4 কত? 4, রাইট? দেন সেকেন্ডে যেটা আছে -1/2y, -1/2y হোল টু দি পাওয়ার শুধু নিচেরটা। তাইলে দেখছো আমরা ডাইরেক্ট টার্মটা লেখা শিখে গেছি না? আমাদের এখন আর এক্সপান্ড করে টাইম নষ্ট করতে হবে না। আচ্ছা 8c4 এটার ভ্যালুটা কত আসে একটু দেখো তো। হ্যাঁ কত? 70 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত? 16। y টু দি পাওয়ার কত হবে? 4 × 2 = 8। দেন এখানে যেহেতু পাওয়ারটা ইভেন, মাইনাসটা কি থাকবে না চলে যাবে?
মাইনাসটা চলে যাবে, চলে যাবে। এই যে পাওয়ার ইভেন, তাহলে মাইনাসটা গায়েব হয়ে যাবে। তাহলে ইনটু 1 টু দি পাওয়ার 4 মানে তো 1 উপরে, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। হ্যাঁ, হ্যাঁ, না প্লাস, এখানে মাইনাসটা যদি থাকতো তাইলে এটা সামনে চলে আসতো না। তো প্লাস হইলে তো আর সামনে প্লাস লেখা লাগে না, কোনো কিছু না লিখতে সেটা প্লাসই বুঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে y টু দি পাওয়ার 4 মানে y টু দি পাওয়ার 4। এবার এটা কি কি করতে হবে আমাদেরকে? সিম্পলিফাই করতে হবে। তাইলে এখানে কিছু জিনিস কাটাকাটি যায়, কি কি জিনিস? 16 আর 16 কাটাকাটি যায়। আবার দেখো y এখানে 4টা আছে না, 4টা দিয়ে এখানে 4টা কেটে দিলে আরো 4টা ওয়াই কিন্তু এখানে এক্সট্রা থেকে যায়, বিকজ এখানে 8টা ছিল। তাহলে ফাইনালি আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? 70 y টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা গাইডের মধ্যে দেখবা যে এই কিউটাকে ফুললি এক্সপান্ড করে তারপর ওরা মিডল টার্ম খুঁজে বের করছে। অনেক লেংদি এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, 4 মার্ক, 4 মার্ক। এতটুকু? অবশ্যই অবশ্যই, এটা 4 মার্কের জন্য আসছে, এটা বিতে আসছে যশোর বোর্ড। না তো কেন মার্ক কাটবে? বুঝি নাই, ফুললি এক্সপান্ড না করলে? হ্যাঁ, এটা তো এক্সপান্ড না করেই করতে হবে। শুধু শুধু এক্সপান্ড কেন করবা যদি এটা, তুমি দেখো আমাদেরকে আনসার তো বাইর করতে বলছে না, আমরা আনসার বাইর করছি এবং ম্যাথমেটিক্যালি কারেক্ট ওয়েতে বাইর করছি, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই। ডোন্ট ওয়ারি। বলো কি? দেখো এখানে যদি কোথাও বলে এক্সপান্ড কিউ এন্ড ফাইন্ড দ্য মিডল টার্ম, বিষয়টা বুঝতে পারছো? কোশ্চেনের ডিফারেন্সটা বুঝো আবির। যদি কোথাও বলে এক্সপান্ড কিউ এন্ড ফাইন্ড দ্য মিডল টার্ম, তাইলে তোমার ওখানে এক্সপান্ড করতেই হবে, কিছু করার নাই। কিন্তু এখানে তো আমাদেরকে এক্সপান্ড করতে বলেন, ডাইরেক্ট বাইর করতে বলছে ফাইন্ড দ্য মিডল টার্ম। তো তাহলে তো আমরা মিডল টার্মটা বের করতে পারলেই হচ্ছে, সেটা এক্সপান্ড করে বের করি, না করে বের করি। যদি আমি না করে পারি তাহলে আমি কেন করবো শুধু শুধু? এটা করা যাবে। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ বিন টিচিং ফর লাস্ট হাউ মেনি ইয়ার্স, অলমোস্ট 10 ইয়ার্স। তো আমার এগুলো জানা আছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ এটাতে ফুল মার্কস পাওয়া। যেটাতে আমি জানি যে মানে তোমরা এই দিকে এই জিনিসটা না লিখলে তোমাদের 1 মার্ক হইলেও কাটবে, সেটা আমি তোমাদেরকে অলরেডি ইনফর্ম করি যে এইভাবে যদি লেখো গ্যারান্টি তুমি ফুল মার্ক পাবা, আর এইভাবে যদি না লিখো তাহলে মার্ক কাটার চান্স আছে। ওগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ইনফর্মেশন করেই পড়াই, তাই না? সো টেনশন করিও না, এটা এইভাবে লিখলে, যেভাবে লিখছি, ফুল মার্ক দিবে ইনশাল্লাহ, 1 মার্কও কাটবে না। ওকে, গাইডের মধ্যে অনেক বড় করে করছে, দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপর এখন উম, তো মিডল টার্ম বের করে ফেলছে, আমি কি জানো, ও এই 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 কোশ্চেনটাতে 3 ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারে, আমি প্রত্যেকটার আনসার তোমাদেরকে শিখে দিচ্ছি। জিজ্ঞেস করতে পারে হুইচ টার্ম, লাল কালিতে লিখলে দেখা যায়, হুইচ টার্ম ইজ মিডল টার্ম, এটা জিজ্ঞেস করতে পারে। তারপর আরেকটা জিজ্ঞেস করতে পারে ফাইন্ড দা ভ্যালু। হ্যাঁ বলো, বলবে। হ্যাঁ, ফোর টার্ম বের করতে বললে আমরা পারবো, কিন্তু এরকম বের করতে বলে না, মানে ডাইরেক্ট ফোর টার্ম এরকম বের করতে বলে না, মিডল টার্মটাই বের করতে বলে। আচ্ছা, এই যে 3 ধরনের কোশ্চেন এখানে জিজ্ঞেস করতে পারে, তার মধ্যে 2টা আমি এখানে মেনশন করছি, তোমরা কি দেখতেছো? আচ্ছা, এখানে কি বলছে? হুইচ টার্ম ইজ মিডল টার্ম, যদি শুধু এটা জিজ্ঞেস করে তাইলে আমাদের আনসার হবে ফিফথ টার্ম ইজ দ্য মিডল টার্ম, বুঝতে পারছো? তো তাইলে আমাদের এটার আনসার হবে কি? ফিফথ টার্ম। হুইচ টার্ম মানে কত নাম্বার টার্মটা মিডল টার্ম হবে সেটা জানতে দিচ্ছি তোমার কাছে, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিডল টার্ম অথবা ফাইন্ড দ্য ভ্যালু অফ মিডল টার্ম, তার মানে এই ফিফথ টার্মটা অ্যাকচুয়ালি কত সেটা বের করে দেখাতে হবে। এটার আনসার হচ্ছে তোমার কি? 70 y টু দি পাওয়ার 4। কি বলছে বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু করে রাখতেছি। আয়ান, আয়ান, রেকর্ডিং এর ধৈর্য অনেক আগে হয়ে গেছে, আর রেকর্ডিং এ টেনশন করে লাভ নেই বাবা। ইউটিউবে প্লে করলে সবাই আমাকে হালকা পাতলা একটু ট্রল করবে, আর কি হবে, কোনো অসুবিধা নেই। আনলিস্টেড, আনলিস্টেড পরীক্ষার আগে হ্যাঁ, বুঝিনি। এক্সপানশন, মিডল টার্ম তো এটাই, আর এক্সপানশন কি? ও যদি এখানে লিখে এক্সপান্ড
কিউ এন্ড দেন ফাইন্ড দ্য মিডল টার্ম, তাইলে এক্সপানশনটা করতে হবে, তারপরে মিডল টার্ম বের করতে হবে। তো এখান থেকে আমাকে এক্সপান্ড করতে বলে নাই কেন, এই জন্য। হ্যাঁ, ওই থিওরেমটা দিয়ে করে। ঠিক আছে, তাহলে মিডল টার্মের বেসিক আমরা বুঝতে পারছি সবাই। থিওরেম যে এটা, হ্যাঁ এটা এটার নাম বাইনোমিয়াল থিওরেম। হ্যাঁ, 1 নাম্বারটা 2 মার্কের জন্য আসে, আর 2 নাম্বারটা জিজ্ঞেস করলে ওইটা 4 মার্কের জন্য আসে। আর যদি কোশ্চেন কোনোবার লেংদি করে তাহলে তোমাদেরকে, হ্যাঁ বুঝে নাই। হ্যাঁ, আমি দেখছিলাম সব মিক্স। হ্যাঁ, মানে ওইখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস। তোমাদের বার এসে এগুলো উঠে গেছে, গতবার পর্যন্ত ছিল, এখন দেখা যাক। আচ্ছা ঠিক আছে, এইটা তোমরা আমাকে করে দাও। এটা হচ্ছে আদমজি ক্যান পাবলিক স্কুলের কোশ্চেন। হ্যাঁ আদমজি, এটা হচ্ছে ঢাকার খুবই পপুলার একটা স্কুল, চিনো তুমি এটা? হ্যাঁ। এটা স্কুলটা সুন্দর না অনেক? ক্যান্টনমেন্টের স্কুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। হ্যাঁ কোনটা? রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়ালের ভিতরে ঢুকে নিয়ে বসে। হ্যাঁ আব্দুল্লাহ তো ওখানে। আচ্ছা দেখো, এই 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 স্কুলটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ যেসব স্কুলের টিচাররা বোর্ড এক্সামে কোশ্চেন বানায় তার মধ্যে এই যে এই স্কুলটাও আছে। খুবই রিনাউন্ড একটা স্কুল, এবং এখানে টিচাররা ওই যে কোশ্চেন পেপার সাবমিট করে। রাজু কো, রাজু, তারপরে আইডিয়াল, আহ আরো কি কি যেন আছে, আহ শহীদ আনোয়ার বীরুত্তম, লেফটেন্যান্ট ভিকারুন্নেসা, ওগুলা। হ্যাঁ এগুলা, না না এগুলো হচ্ছে, এগুলো স্কুলের নাম। বাংলাদেশে স্কুলের নামগুলো অনেক বড় বড় হয়। আচ্ছা, আপনারা প্লিজ এটা আমাকে একটু তাড়াতাড়ি করে দেন, বাংলাদেশ স্কুলের থেকে। জি না, আমি বানাই না। আচ্ছা, এই অঙ্কটা তাইলে কি হোমওয়ার্ক, পরের দিন আমি এটা সবার খাতায় দেখতে চাই। এবার আসো ফ্যাক্টোরিয়ালের অঙ্ক। এবার আমরা 10.2 তে ঢুকে গেছি। কোথায় ঢুকে গেছি? 10.2, ভেরি ইম্পর্টেন্ট, 4 মার্কের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ভালো মতো দেখো। যখনই তোমাকে বলবে, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি 5 ফ্যাক্টোরিয়াল, এটা দ্বারা কি বুঝে জানো? ও ফ্যাক্টোরিয়াল সাইন হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সাইন, যেটা আমরা ইংলিশে যেটা এক্সক্লেমেটরি সাইন দেই, ওইটাই হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল সাইন। এটা অবশ্যই এভাবেও লিখতে পারে, যে এভাবে দিয়ে যদি এভাবে দেয় তাইলে এটাও কি বোঝায়? 5 ফ্যাক্টোরিয়াল বোঝায়। এখন ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি? এটার মানে হচ্ছে যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল ওই নাম্বার থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো নাম্বারের মাল্টিপ্লিকেশন। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1, বুঝতে পারছো? তো এটা মাল্টিপ্লাই করলে কত আসে? 120। এটা ক্যালকুলেটর থেকে ডাইরেক্ট বের করা যায়, ইনশাল্লাহ আই উইল শো ইউ। ওকে, আমি যদি ভুলে যাই তাহলে আমাকে কি করবা, মনে করে দিবা। তাহলে এখন দেখো, আচ্ছা এই যে 4 3 2 ইন্টু 1, এই জিনিসটাকে 4 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় না? তো তাহলে আমি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যদি লিখি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তোমাদের কি কোনো আপত্তি আছে? তার মানে এই কাজটা কি চাইলে করা যায়, তাই না? দেখো তো, যদি আমার কাছে থাকে মনে করো 10 ফ্যাক্টোরিয়াল, আমি কি এটাকে লিখতে পারবো 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল? বিকজ 10 ফ্যাক্টোরিয়ালের ভিতরে তো 9 ফ্যাক্টোরিয়ালটা থাকবে, তাই না? তো ঠিক একইভাবে দেখি কে আমাকে বলবে, সালমান বলবে। সালমান, তুমি আমাকে বলো তো 15 ফ্যাক্টোরিয়াল, এটা একটু কি লেখা যাবে? 15 ইন্টু 14 ফ্যাক্টোরিয়াল, দেখো তো এটা কি ইজি অঙ্ক দুনিয়াতে আর আছে? খালে যদি কেউ 1 মাইনাস করতে পারে তাইলেই খেলা আছে বাংলাদেশ, তাই না? ওকে, এবার একটু ইজি লেভেলের অঙ্ক করি আমরা। দেখে আমানুল্লাহ, তুমি বলো তো n ফ্যাক্টোরিয়াল কি কি লেখা যাবে? n ফ্যাক্টোরিয়াল কে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। এই যে আমরা কিভাবে লিখি দেখি বলো তো। যে যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল ওই নাম্বারটা ফার্স্টে লিখি, রাইট? এই যে 5 ফ্যাক্টোরিয়ালের ওখানে 5টা আগে লিখতে হবে, দেন তার আগের নাম্বারের ফ্যাক্টোরিয়াল। সো তাহলে n ফ্যাক্টোরিয়ালে আমরা n টা লিখবো ফার্স্টে, দেন n এর আগের নাম্বার কেমনে বের করে? n এর আগের নাম্বার কিভাবে বের করে? n-1 ফ্যাক্টোরিয়াল এভাবে বের করে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু ইজি লেভেলের অঙ্ক করি। মনে করো n-2 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটা কাকে বলবো? এটা আবিয়াদ বলো। n-2 ফ্যাক্টোরিয়াল যেহেতু, তাইলে n-2টা তো আগে লিখবো, তাই না? কারণ যেটা ফ্যাক্টোরিয়াল বলছে সেটা ফার্স্ট লিখে ফেলবো চোখ বন্ধ করে, ঠিক আছে? এবার তার আগের নাম্বারটা পাওয়ার জন্য কি করতে হবে?
ওই সেম জিনিসটা থেকে আরো ওয়ান মাইনাস করতে হবে না? দেখো তো, এই যে n-2 থেকে আরো ওয়ান মাইনাস করে তখন এটা ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তো তাইলে এটাকে n-2 ইন্টু কি লেখা যাবে বলো তো, n-3। ঠিক আছে, অনেকে 2 - 1 1 করে দেয়। নো, -2 - 1 মানে কত, -3। এটা মনে রাখতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ডাইরেক্ট n-3 লেখা যাবে। এবার ডাইরেক্ট n-3 লিখলে অনেকে বুঝে না, তো সেজন্য আমি একটা লাইন বেশি লিখছি। তোমরা কিন্তু চাইলে ডাইরেক্ট এটা থেকে এটা লিখতে পারবা। হ্যাঁ, আনিস কিছু জিজ্ঞেস করতে পেরেছিলাম, বলো। হুম হুম। আমি আসলে বুঝতে পারতেছিলাম তোমার কোশ্চেন কি হতে পারে, এই কারণে না থেমে কন্টিনিউ করে গেছি। ওকে, হ্যাঁ বলো। বুঝি নাই। এভাবেই রাখবো, এভাবে আমরা আনসারটা বের করব, দেখবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমরা আরেকটু প্র্যাকটিস করি। ওয়ার, আচ্ছা তুমি এখান থেকে দেখতেছো না, ওয়ারটা ওইদিকে লাগলেও যে বেলালের খাতার সাথে লেগে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, যদি তোমাদেরকে আমি বলি, আম, আনিস আনিস বলবো এটা, তুমি দেখি বলো তো, যদি তোমার কাছে n-4 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে এটা ইকুয়াল টু তুমি কি লিখবা? হ্যাঁ, ভেরি গুড। এবার হাবি বা বলবে n-3 ফ্যাক্টোরিয়াল যদি থাকে, তাহলে কি লিখবে তুমি? হুম, ভেরি গুড। পারবো না আমরা এখন এবার এগুলো করতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এনসিআর এটা ইকুয়াল টু কি লেখা যায়? এনসিআর এটার ভ্যালু অলরেডি বের করা আমরা শিখছিলাম অবশ্য, তোমাদের মনে আছে? এই যে মনে করো 5c2 যদি থাকে, তাহলে এটা শিখেছিলাম, ওই যে 2 × 1 আর উপরে, এটা শিখেছিলাম। বাট এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু শিখবো, ফ্যাক্টোরিয়ালের থ্রুতে শিখবো। ঠিক আছে, দেখো এনসিআর যদি থাকে, উপরে এন না, তাইলে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর যেহেতু, তাইলে নিচে আর ফ্যাক্টোরিয়াল, এক্সট্রা খালি যেটা মনে রাখতে হবে, নিচে n - আর ফ্যাক্টোরিয়াল থাকবে। এখন এটা যে এটার অ্যাকচুয়ালি ইকুয়াল হয়, সেটার একটা প্রুফ আমি তোমাদেরকে দেখাই, নাহলে তোমরা হয়তো আমার কথা ফুললি বিলিভ করবে না। না? হুম, ঠিক আছে, তাহলে কোনটা বাইর করবো বলো? 7c4 বাইর করি মনে করো, তাহলে উপরে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল, উপরে 7 তো 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এক্সট্রা তাহলে কি 7 - 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা ক্যালকুলেটর থেকে বের করে ফেলো তো দেখি। হ্যাঁ আছে তো, ওই যে একটা বাটন আছে দেখবা, এন ফ্যাক্টোরিয়াল লেখা একটা বাটন আছে। তো তুমি যদি 7 ফ্যাক্টোরিয়াল বের করতে চাও, হ্যাঁ, আচ্ছা আমাকে দাও, আমাকে দাও, আমি একটু বলি যে কোন বাটনটা, আমি ভুলে গেছি। আই হায়, আমার চোখ তো ভালো হয়ে যাচ্ছে। এই যে এক্স ইনভার্স একটা বাটন আছে না, ওই যে মোড বাটনের নিচে, মোড বাটনের নিচে, দেখো আমি বলি, ফার্স্টে ক্যালকুলেটর অন বাটন প্রেস করবা, তারপরে 7 ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাও, তাহলে 7 প্রেস করবা। 5040। লিজা, ক্যালকুলেটরটা তো আনসার হবে তাই না? হাবিবা, ক্যালকুলেটর কি ধরে? শিফট দিয়ে এক্স ইনভার্স এই বাটনটা প্রেস করবা, তাইলে দেখবা যে 7 ফ্যাক্টোরিয়াল আসছে, দেন তারপর ইকুয়াল বাটন প্রেস করবা। 5040। ভেরি গুড। 5040 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24 ইন্টু 7 - 4 কত, 3 না? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এটার ভ্যালু বাইর করো দেখি, 5040 ডিভাইডেড বাই 24 ইন্টু 6। ম্যানুয়াল মেথড শিখাইলাম না, এই যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল ওটা এক থেকে শুরু করে তার আগে, হ্যাঁ, 35। ওকে, এবার তোমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট 7c4 এর ভ্যালু বাইর করো। না, যদি তুমি 5 × 4 × 3 × 2 এটা পুরোটা লেখো, তাহলে তো ফ্যাক্টোরিয়াল সাইন দিতে হবে না। ওর নিচে এটা তো আরেকটা মেথড, যদি ম্যানুয়ালি 35 আসছে তাই না? তাহলে মিলছে না, দেখছো? তার মানে এই ফর্মুলাটার উপরে এখন তোমাদের বিশ্বাস আসছে? ঠিক আছে, ওকে, তাও মুখস্থ করো, মুখস্থ করো এটা। NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মুখস্থ করো জলদি।
কত কঠিন দেখছো, তোমাকে ঠান্ডা লাগতেছে? ও ঘুম। আমার যে আজকে ঘুরতে ঘুরতে কি কষ্ট হয়েছে, স্কুল থেকে আইসা মজার একটা ঘুম দিয়েছিলাম। হ্যাঁ, না না না, তখন আমি অলরেডি নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তে না হলে একদম তোমরা এসে আমাকে ডাকলে তখনই উঠতাম। তো ঘুম আসতেছিল। আচ্ছা, এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আর কিছু বলতে হবে? তাইলে আসো, মনোযোগ দাও, খুব হাইয়েস্ট লেভেলের মনোযোগ দাও। দেখো, সলিউশন। এই অঙ্কটা 4 মার্কের জন্য আসতে পারে। এই অঙ্কটা করতে পারার জন্যই এতক্ষণ এর আগে যা যা করাইছি, এগুলা এটা করতে পারার জন্যই শিখাইছি। ঠিক আছে, দেখো। তাইলে এখানে একটা বাইনোমিয়াল দেয়া আছে, দেখতেছো 2 + y/4 হোল টু দি পাওয়ার n, তাই না? আচ্ছা, এই যে ফ্যাক্টোরিয়ালের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলাতে একটা জিনিস দেখবা যে পাওয়ারটা আননোন থাকবে, পাওয়ারটাই বের করতে বলবে। পাওয়ারটা বের করতে বললে মোস্টলি এটা ফ্যাক্টোরিয়ালের অঙ্ক। আচ্ছা, তো ইনফরমেশন কি দিছে, কোএফিসিয়েন্ট অফ থার্ড টার্ম ইজ 4 টাইমস অফ কোএফিসিয়েন্ট অফ ফোর্থ টার্ম। ঠিক আছে, থার্ড টার্ম আর ফোর্থ টার্ম এই দুইটা নিয়ে আমাদের গবেষণা। তাইলে আমাদের বাইনোমিয়ালটা কি, 2 + y/4 হোল টু দি পাওয়ার n। ফার্স্টে আমরা কি লিখলাম, বাইনোমিয়ালটা লিখলাম। আমরা জানি এখানে আমাদের দুইটা টার্মকে নিয়ে কাজ করতে হবে, সেটা কত কত, একটা থার্ড টার্ম আর একটা ফোর্থ টার্ম। তো তাইলে আমি পুরাটা এক্সপান্ড করার দরকার কি আমার আছে? আমি খালি এই দুইটা টার্ম যদি সামহাও বের করতে পারি তাহলে তো আমার চলে, তাই না? এবং আমরা অলরেডি শিখছি কিভাবে ডাইরেক্ট থার্ড টার্ম ফোর্থ টার্ম বের করতে হয়। তো সেই নলেজ আমরা এখন কি করবো, এখানে কাজে লাগাবো। তোমাদেরকে বেসিক গুলো আমি স্টেপ বাই স্টেপ শিখেছি, ফার্স্টে কিন্তু সবগুলো বেসিক একসাথে শিখাইনি। সো দ্যাট একটা বেসিক শিখো, সাথে সাথে ওটার অ্যাপ্লিকেশন দেখো। তো আজকে যেটা শিখছো সেটার অ্যাপ্লিকেশন এখন তোমরা দেখতেছো, যাতে মাথার মধ্যে ভালো মতো সেট হয়, মনোযোগ দাও। তাহলে থার্ড টার্ম আমরা কিভাবে লিখবো, এই যে এন, পাওয়ার এন হইলে এন লিখবো, সি দিয়ে কত লিখবো এখানে, 2, 2, এক কম বসবে। ভেরি গুড, 2, গুড। তাইলে এন সি 2, তারপর এখানে ফার্স্টে কি আছে, 2 আছে না? এই যে এই 2 এর উপরে পাওয়ার লিখবো n-2 ইনটু, তারপরে সেকেন্ডে কি আছে, y/4, কারেক্ট, y/4 হোল টু দি পাওয়ার 2। বুঝা গেছে? আচ্ছা, ফোর্থ টার্ম, এবার কি লিখবো, ফোর্থ টার্ম। এটা ভেরি ইজি, এই এনসি 2 এর জায়গায় হবে এনসি 3, 2 টু দি পাওয়ার n-3। ডাইরেক্ট কি লিখবো তুমি, n-3 করলে 1 হয়, -1 কি ব্যাপার, n-3 এর ভ্যালু তো জানি না। ঠিক আছে, এখানে নিচে 3 যেহেতু এখানে 3, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আমরা লিখবো অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন। কি লিখবো, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লেখা যাবে বাংলায়, আমরা কি লিখতাম জানো, প্রশ্ন মতে। বাংলায় আমি বাংলা মিস করি মাঝে মাঝে, প্রশ্ন মতে। আবার সামটাইমস লিখতাম কি, শর্ত মতে, শর্ত, ওই যে কন্ডিশন মানে শর্ত। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে, দেখো, এখানে বলছে কি থার্ড টার্মের কি নিতে হবে, কোএফিসিয়েন্ট নিতে হবে। কোএফিসিয়েন্ট যখনই বলবে, ওই যে ভ্যারিয়েবল যেটা ওয়াইটা না, এখানে ভ্যারিয়েবল, যদি এক্স থাকে তাহলে এক্স ভ্যারিয়েবল, ওয়াই থাকলে ওয়াই ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলটাকে বাদ দিয়ে লিখতে হবে। মনে আছে কোএফিসিয়েন্ট লেখার সময় বাদ দিয়ে লেখা শিখেছিলাম? ওকে, তাইলে এখানে যদি আমরা কোএফিসিয়েন্ট লিখি তাহলে এন সি 2 লিখবো, 2 টু দি পাওয়ার n-2 লিখবো। এবং এখানে লেখার সময় ওয়াইটা লিখবো না, ওয়াই এর জায়গায় এখানে 1 লিখবো, 1/4 হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো কোএফিসিয়েন্ট অফ থার্ড টার্ম, ওকে। এরপরে যখনই ইজ পড়বা, ইজ পড়া মাত্রই সেখানে কি দিতে বলছিলাম, ইকুয়াল টু দিতে বলছিলাম। কয়েকদিন আগে অ্যালজেব্রা প্রপোর্শন করানোর সময়, ওয়ার্ড প্রবলেম করানোর সময় এটা শিখেছি। যখনই কোশ্চেনে ইজ দেখবা অথবা ওয়াজ, উইল বি, এরকম যখন অক্সিলারি ভার্ব গুলো দেখবা, তখন সাথে সাথে ওখানে কি বসাই দিবা, একটা ইকুয়াল সাইন বসাই দিবা। ভেরি গুড। তাইলে সেটা কি বলছে, ইজ 4 টাইমস, 4 টাইমস মানে কোনো কিছুর সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, তাই না? কিসের সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ফোর্থ টার্ম। তো তাইলে ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টটা লেখো দেখি এবার, এনসি 3, 2 টু দি পাওয়ার n-3। আর এখানে কি লিখতে হবে, 1/4 হোল কিউব। বুঝতে পারছি আমরা? কারো কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, দেন এই লাইনটা লিখতে পারলে পরের লাইনগুলো ইনশাআল্লাহ লিখতে পারবে না, শিখাইতে হবে।
তাহলে হ্যাঁ হ্যাঁ বলো। না, ফোর তো মাল্টিপ্লাই করছি, বিকজ কেন দেখি বলতো, কোএফিসিয়েন্ট অফ থার্ড টার্ম ইজ 4 টাইমস, এখানে যদি 5 টাইমস করতে তাহলে 5 মাল্টিপ্লাই করতাম। ইট ইজ নট রিলেটেড টু ফোর্থ টার্ম, এটা কোশ্চেনে যেটা বলবে। একটু বার একটা অঙ্ক করবো যেখানে বলবে ডাবল, কি ডাবল, তো ওখানে কি মাল্টিপ্লাই করবো, 2 মাল্টিপ্লাই করবো। তাইলে এখন দেখো NC2, এটাকে একটু আগেই আমরা শিখছি কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। আমি আজকে এই অঙ্কটা খুব ভালোভাবে করাতে চাই, আমি খুব স্লোলি যাব, তোমরা বুঝো, ঠিক আছে? যদি কেউ কোথাও না বুঝে সাথে সাথে আমাকে বলবো, অঙ্ক শেষ করার জন্য ওয়েট করবা না, ঠিক আছে? বিকজ এটা একটা লাইন না বুঝলে পরে সমস্যা হয়ে যাবে। নর্মালি আমি বলি যে ফুল অঙ্ক শেষ করার পরে আমাকে ডাউট জিজ্ঞেস করবো, বাট এটাতে যেখানে ডাউট হবে সেখানে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, এবার দেখো ইনটু, এই যে এখানে কি আছে, টু টু দি পাওয়ার n-2 আছে না, টু টু দি পাওয়ার n-2, আমি এখানে একটা ডিভিশন দিছি কেন জানো, বিকজ এখানেও একটা দেখো টু টু দি পাওয়ার n-3 আছে না, এটা এদিকে মাল্টিপ্লাই অবস্থায় আছে, এদিকে যদি আমি সাইড চেঞ্জ করে নিয়ে আসি এটা ডিভাইড হয়ে যাবে না, ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n-3। বলো কারো কোনো সমস্যা আছে? এটা এদিকে আনছি বিকজ টু টুটা একসাথে আমরা এখানে, ওই যে বেস সেম থাকলে যদি ডিভিশন থাকে পাওয়ার উপরে, এটা থেকে নিচেটা মাইনাস করে না, এক্সপোনেনশিয়াল লগারিদম, মনে আছে এক্সপোনেনশিয়াল লগারিদম চ্যাপ্টার পড়ছিলাম, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাইলে এটাকে কি লিখি আমরা, a টু দি পাওয়ার m-m, যারা এক্সপোনেনশিয়াল লগারিদম পড়ছো তারা জানো, আমার কাছে পড়ো বা যেখানে পড়ো না কেন। তো তাইলে এই জন্য এই টু আর এই টু এই দুটোটাকে আমি একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে? কারণ এদের মানে রিঅ্যাকশনটা একসাথে করাইতে হবে, বুঝতে পারছো না কিনা? আচ্ছা, এরপরে দেখো ইনটু, এই যে এখানে 1/4 স্কোয়ার, এটাকে কি লেখা যাবে, 1/16 লেখা যাবে না, 1 কে স্কোয়ার করলে 1, 4 কে স্কোয়ার করলে 16। বলো কারো কোনো সমস্যা আছে? কোনটা বলবো? এই যে n উপরে তাহলে n ফ্যাক্টোরিয়াল, 2 নিচে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এবং n-2 ফ্যাক্টোরিয়াল, আমরা এর আগের স্লাইডে যেটা শিখে আসছি ওইটা। দেন এখানে এই যে টু টু দি পাওয়ার n-2 আছে সেটা এখানে লিখছি। বাট এরকম আরেকটা জিনিস রাইট সাইডেও আছে টু টু দি পাওয়ার n-3, তো এইটাকে না আমি কি করছি, এটার সাথে একসাথে নিয়ে আসছি নিচে। নিচে কেন আনছি, বিকজ ওইটা ওখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তো এদিকে আসলে এটা ডিভাইড হবে, বুঝছো? সাইড চেঞ্জ করলে যেটা মাল্টিপ্লাই ওটা সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে না, এটা ডিভাইড করে লিখছি। ওকে, তারপরে দেখো 1/4, এটা 1 কে স্কোয়ার করলে 1, 4 কে স্কোয়ার করলে 16, কোনো ডাউট আছে এখন? আচ্ছা লিজা বলো। ওয়াইটাকে রিপ্লেস করি নাই তো, আমাদেরকে এখানে বলছে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট যখনই বলবে, মনে করো আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি 5x, দেখি লিজা তুমি আমাকে বলো এক্স এর কোএফিসিয়েন্ট কত, এক্স এর কোএফিসিয়েন্ট 5 না, 5x তো বলো নাই, এক্স কে বাদ দিয়ে না বলছো কোএফিসিয়েন্টটা, এই জন্য যখন কোএফিসিয়েন্ট বলবে তখন ওই জিনিসটা যেটার কোএফিসিয়েন্ট সেটাকে বাদ দিয়ে তোমার বলতে হবে। না, এখানে তো কোএফিসিয়েন্ট, যদি শুধু কোএফিসিয়েন্ট বলে তাহলে বুঝতে হবে ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট। যেমন এখানে আমি যদি তোমাকে শুধু জিজ্ঞেস করি কোএফিসিয়েন্ট কত, তুমি কিন্তু আমাকে 5ই বলবো, আমার এটা এটা বলতে হবে না যে এক্স এর কোএফিসিয়েন্ট বলো। কি বলতেছি বুঝতে পারছো? কারণ এখানে ভ্যারিয়েবল কোনটা, এক্স, এক্সটাই তো ভ্যারিয়েবল তাই না, তো যখনই কোএফিসিয়েন্ট বলবো ওইটা ভ্যারিয়েবলেরই কোএফিসিয়েন্ট বোঝায়, বুঝছো এখন? ওকে, তাহলে যখনই কোএফিসিয়েন্ট বলবে ওখানে ভ্যারিয়েবল যেটা এক্স বা ওয়াই যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে আমরা লিখবো, মনে থাকবে এটা? আচ্ছা, তাইলে লেফট হ্যান্ড সাইড লেখা শেষ, এবার রাইট হ্যান্ড সাইডে আসো, ইকুয়াল টু 4 ইনটু, এবার এখানে খেয়াল করো, এই যে NC3 এটাকে আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n-3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই টু টু দি পাওয়ার n-3 এটাকে আর এখানে লিখবো না, এটাকে কিন্তু লেফট সাইডে নিয়ে গেছি, সাবধান থাকতে হবে, খুব সাবধান। তারপরে এখানে 1 কে কিউব করলে কত হয়, 1, 4 কে কিউব করলে কত হবে, 64। বলো কারো কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত? হ্যাঁ বলো। না ওইটা না করবো না, কেন জানো, কারণ কাটাকাটি করা যাবে কিছু জিনিস, দেখবা, দেখবা এখনই কাটাকাটি করে এই ভয়ঙ্কর লাইনটাই মারাত্মক সুন্দর একটা লাইন হয়ে যাবে। হ্যাঁ, দুই সাইড থেকে দেখো, দুই সাইড থেকে যখন কাটাকাটি করবা তখন উপরে উপরে কাটাকাটি করা যাবে, তাই না? তাহলে দেখো তো এদিকে n ফ্যাক্টোরিয়াল আছে, এটা আমি ডট ডট দিয়ে কাটতেছি কেন, এটা তোমাদেরকে বুঝার জন্য কাটতেছি, তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় কিন্তু এটা কাটবা না। এটা যদি অ্যাকচুয়ালি কাটো, কেটে দাও, তাহলে এটা মনে মনে কাটতে হবে, মনে মনে এটা যদি অ্যাকচুয়ালি কাটো, কিছু কিছু টিচার আছে যারা এটাতে মাইন্ড করে, তারা এটাতে মার্ক কেটে দিতে পারে। তো আমি জানি না বাংলাদেশে তোমার খাতা কে কাটবে, সো এই জন্য আমাদেরকে এমন ভাবে আনসার করতে হবে
যাতে যেই খাতা কাটুক সে যাতে মাইন্ড না করে কি। না এটা সব ক্ষেত্রে না, এই ক্ষেত্রে শুধু, মানে এই ধরনের কিছু ক্ষেত্রে, এই ধরনের কিছু ক্ষেত্রে। হ্যাঁ ওই যে মনে করো এই যে এক্স বাই ওয়াই ইন্টু 2/x, এখানে ইন্টু না, ইন্টু থাকলে তো উপরে নিচে কাটাকাটি করা যায় না, সেটা কেটে দিতে পারবা, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস থাকলে, ও হ্যাঁ, ওইটা এই যে এক্স মাইনাস এক্স, এটাও চাইলে কেটে দিতে পারো, অসুবিধা নেই, এটা জিরো লেখা যায়। এটা দুই সাইডে, ইকুয়ালের দুই সাইডে দেখো, ইকুয়ালের এই সাইডে আবার ইকুয়ালের অন্য সাইডে, ইকুয়ালের দুইটা অপোজিট সাইডে হইলে তখন এটা কাটলে, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কাটাটা কিন্তু কারেক্ট, কাটাকাটি যাই দেখি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা কেটে দাও তাহলে অনেক টিচার মার্ক কেটে দেয়। তো এই জন্য আমি বলবো যদি তোমার নিতান্তই কাটতে মন চায়, না কাটলে তোমার ভালো লাগতেছে না, তাহলে তুমি কি করবে, পেন্সিল নিবা, পেন্সিল দিয়ে একদম ইচ্ছা মতো এটাতে কাটবা, ঠিক আছে। দেন আনসার করা যখন শেষ হবে, খাতাটা জমা দেওয়ার আগে একটু মুছে দিও খালি এটা, পারবা না যেটুকু করতে, তোমারও স্যাটিসফ্যাকশন হইলো, আবার মার্কসও পাই গেল। যদি কাটো, আমি বলতেছি না যে মার্ক কাটা যাবে ফর শিওর, বাট মার্ক কাটা খাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এবার তোমরা রিস্ক নিবা কি নিবা না এটা তোমাদের উপরে। ওকে, ওয়ার্কআউট একদম ব্যাক পেজ, মানে মেইন যে খাতাটা দিবে ওটার পিছনে ওয়ার্কআউট করার, ওই ওই পিছনের পেজের উপরে লিখবা রাফ, তারপরে এবার ওখানে ওয়ার্কআউট করতে পারবা। ইভেন এটা এমসিকিউ সময় করা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা ওখানে এটা এটা করা যাবে, প্রতিবারই তো স্টুডেন্টরা করতেছে, নাইলে ওয়ার্কআউট করবে কোথায়, একটা রাফ পেজ তো থাকবেই। 64 এর পরে তো আর কিছু নাই, এরপরে আমরা পরের লাইনে যাব। আচ্ছা এখন দেখো, হুম, খেয়াল করো, আমি এই লাইনটা শেষ করে পরের লাইনে যাওয়া পর্যন্ত কেউ কোনো কোশ্চেন করবে না, বিকজ এটার মাঝখানে আমি বাধাপ্রাপ্ত হইলে সমস্যা আছে। আচ্ছা এখন এখানে এন ফ্যাক্টোরিয়ালটা কেটে ফেলছি, কিছু নাই, তাইলে এখানে আমি লিখবো 1। আচ্ছা এর 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কিছু করবো না, এটাকে এরকমই রাখবো, কিন্তু n-2 ফ্যাক্টোরিয়াল এটাকে না আমি ভেঙে ফেলবো, এই যে n-2 কে ভেঙে আমরা একটু আগে লেখা শিখছি না, n-2 × n-3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ওকে, এবং এটা কেন লিখবো সেটা একটু পরে। আমার মানুষ না কেটে, আমি কি বললাম একটু আগে, কি বললাম আমি, আমি একটু আগে বললাম যে এই লাইনটা লেখার মাঝখানে আমাকে ডিস্টার্ব করবা না। আমি কি এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলবো? ও শুনো নাই, একটা মাইক আনো ভাই। ঠিক আছে, ওকে, এখন শুনছো, এই ভিডিও ইউটিউবের ধারে কাছেও দেওয়া যাবে। কি বলতেছিলাম, আচ্ছা এই যে n-2 ফ্যাক্টোরিয়াল এটাকে ভেঙে কি লিখলাম, n-2 × n-3 ফ্যাক্টোরিয়াল, আমরা একটু আগে শিখছি কিন্তু এটাকে যে এভাবে ভেঙে লেখা যায় এটা আমরা একটু আগে শিখছি। দেন এই যে এখানে ডিভিশন অবস্থায় থাকলে পাওয়ার গুলো উপরেরটা থেকে নিচেরটা কি হবে, মাইনাস হবে না, তাইলে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n-2 -n-3। তো এই যে আমরা মাইনাস করতেছি, যদি একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে সাবট্রাক্ট করলে পরের সাইনটা চেঞ্জ হয়ে যায়, এই জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা একটা লাইন লেখা থেকে নিজেকে সেভ করতে পারবো। এখানে এই মাইনাসটাকে প্লাস করে দিলে, এমনি মাইনাসের জন্য তো প্লাস হবে সেটা তো বুঝো তাই না, এটা এর আগে এক্সপোনেন্টের আগে থেকে পড়তেছ। আচ্ছা ইকুয়াল টু একটা জিনিস দেখো, এই যে 16টা এখানে ডিভাইডেড, ওই দিকে গেলে 4 এর সাথে কি মাল্টিপ্লাই হবে না, তাহলে 16 × 4 কত হয়, 64 হয়, ইনটু, এবার আসো এখানে, এখানে উপরে n ফ্যাক্টোরিয়াল নাই, তাইলে সেটা কত, 1 লিখবো আমরা। নিচে 3 ফ্যাক্টোরিয়াল যেটা, এই 3 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে আমরা তাইলে কি লিখতে পারি, 3 × 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর n-3 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা ভাঙবো না। কেন ভাঙবো না, পরে পরে পরে, ইনটু 1 বাই কত, 64। এবার আমরা এখন বোথ সাইডে কিছু কাটাকাটি করব। দেখো 64 দিয়ে এখানে কি করা যায়, 64 কে কাটা যায়, এটা চাইলে মনের সুখে তোমরা কেটে দিতে পারবা, তাই বলে আবার বেশি আবেগ দিয়ে কাটতে গিয়ে খাতা ফুটা করে ফেলিও না, যে না কাটার চান্স পাইছি, কাট, এটা করতে গিয়ে একদম খাতা ফুটা করে ফেলার কোনো দরকার নাই। আচ্ছা এবার দেখো,
এই যে এখানে আমরা n-2 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙছিলাম, কেন ভাঙছিলাম? বিকজ n-2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে একটা n-3 ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়, যেটা কিনা অন্য সাইডের n-3 ফ্যাক্টোরিয়ালের সাথে কি করা যাবে এখন? কাটাকাটি করা যাবে। কি করা যাবে? মনে মনে। যখনই আমি ডট ডট দিয়ে কাটবো তখন বুঝবা এটা কি করতে হবে, মনে মনে করতে হবে। ঠিক আছে, আবার বোঝাবো, কোনো সমস্যা নাই। এই যে n-3 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে ভেঙে কি লিখছি? n-2 × n-3 ফ্যাক্টোরিয়াল লিখছি। কেন? ওই দিকের n-3 ফ্যাক্টোরিয়াল কি কিন্তু ভাঙি নাই। কেন ভাঙি নাই? বিকজ n-3 ফ্যাক্টোরিয়াল এখানে পাইছি না, এটার সাথে তো এটা কাটাকাটি করাই যায়। ঠিক আছে, আচ্ছা আরো ফার্দার এক্সপ্লেনেশন দিব, কোনো অসুবিধা নেই। তারপরে এখন দেখো আরো একটু কাটাকাটি করা যায় কি, এদিকের যে 2 ফ্যাক্টোরিয়াল এইটার সাথে ওই দিকের নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, এটাও কাটাকাটি করা যায়, তাই না? তো কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে ও এখানেও দেখো n+n আর -n, এটাও কি করা যাবে? কাটাকাটি করা যাবে। তাইলে এর পরে যেটা লিখবো সেটা মনোযোগ দিয়ে দেখো, কেউ কোনো কোশ্চেন করবা না এখন, সাবধান, কোশ্চেন করলে মাইর। 1 বাই এখানে কত হবে তাইলে? n-2। আচ্ছা, 2 টু দি পাওয়ার, এই যে +3 - 2, 3 - 2 কত? 1 না? তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কি? শুধু 2। তো এই 2টা উপরে 1 এর সাথে মাল্টিপ্লাই হলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো আমরা এটা ডাইরেক্ট লিখে ফেললাম ইকুয়াল টু। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডে এখানে 1/3 ছাড়া বাকি সব কাটাকাটি চলে গেছে। দেখো তো কত ভয়ঙ্কর একটা লাইন, কত সুন্দর একটা লাইন হয়ে গেছে এখন। এবার আমরা কি করবো, এখানে n-2 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করবো। n-2 × 1 gives us n-2 equal to 3, 2 এর সাথে ক্রস মাল্টিপ্লাই হলে এটা 6 হবে। আচ্ছা, n equal to 6 plus 2, তাইলে n equal to কত? 8। এখনো কেউ কোনো কোশ্চেন করিও না, ঠিক আছে? দেখো আমি বলি, দুইটা জিনিস নিয়ে তোমাদের এখানে গবেষণা। একটা হচ্ছে এদিকে 2 ফ্যাক্টোরিয়াল আর এদিকে আছে 3 ফ্যাক্টোরিয়াল। সওয়াল যেটা পয়দা হয় সেটা কি, এই 3 আর 2 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনটাকে আমরা ভাঙবো? আনসার হচ্ছে যেটা বড় সেটাকে ভাঙবা। দেখি বলো, 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে বড় কোনটা? 3 ফ্যাক্টোরিয়াল। এই জন্য দেখো আমরা 2 ফ্যাক্টোরিয়াল এটাকে ভাঙি নাই, 3 ফ্যাক্টোরিয়ালকে ভাঙছি। এবার নেক্সট কোয়েশ্চেন যেটা তোমাদের আসতে পারে, কেন আমরা বড়টাকে চুজ করব? কারণ বড়টাকে ভাঙলে ছোটটা পাওয়া যায়। এই যে দেখো, বড় 3 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমি কি 2 ফ্যাক্টোরিয়াল পাই নাই? তাইলে ওখানে কাটাকাটি করতে পারছি না। কিন্তু 2 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ভাঙতাম আমি কি 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল পাইতাম? নো, আমার তো কাটাকাটি করা টার্গেট, তাই না? সেজন্য আমার সেটা চুজ করতে হবে বড়টা, বড়টাকে চুজ করলে ছোটটা কি হয়? পাওয়া যায়। বুঝতে পারছি আমরা এটা। এবার দেখো, এরপরে আরেকটা যেটা ডাউট তোমাদের সেটা হচ্ছে, এই যে n-2 ফ্যাক্টোরিয়াল আর n-3 ফ্যাক্টোরিয়াল, এখানের মধ্যে কোনটাকে ভাঙবো? এখানেও আনসার সেম, যেটা বড় সেটাকে ভাঙবা। তো তোমরা কি এটা বুঝতে পারো যে n-2টা বড়? n-2টা বড়, এটা অনেকেই বুঝতে পারে না, বলে যে কেন, ওইখানে তো 2 আছে আর এখানে তো 3 আছে, তাহলে 3 বড় না? কিন্তু সাবট্রাক্ট যখন করবা তখন কিন্তু, আচ্ছা এটা আমি বুঝাই। দেখো, n-2 আর n-3 কোনটা বড় আমরা বুঝতে চাই। n এর যে কোনো একটা ভ্যালু তোমরা চুজ করো। 7, মনে করো 7 - 2 করলাম, কত আসে? 5। 7 - 3 করো, কত আসে? 4। কোনটা বড় হয়েছে? এই 5টা বড় হয়েছে না? তার মানে যখন তুমি সাবট্রাক্ট করতেছো, কম সাবট্রাক্ট করলেই তো অ্যামাউন্টটা বড় থাকে, তাই না? কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, তো তাইলে এখানের মধ্যে আমরা বুঝতে পারলাম n-2 আর n-3 এর মধ্যে কোনটা বড়? n-2 বড়। এবং n-2 যে বড় সেটার আরেকটা প্রুফ হচ্ছে এটাকে ভেঙে ওই যে n-3টা আনা গেছে, তাই না? তো ওইদিকে যদি n-3 কে ভাঙো তুমি কিন্তু n-2 আনতে পারতেছো না, সো কাটাকাটি যাইতে যাবে না। বুঝতেছো? আমার সাথে কি তোমরা ফলো করতেছো? লিজা, হাবিবা, বুঝছো? আরেকটা ডাউট পরে, এইটা এইটা বুঝছো কিনা আগে ওটা বলো। এটা বুঝছো? তো তাইলে এখন এরকম সেম সেম যখন আসবে তখন আমরা বোথ সাইড থেকে কাটাকাটি করতে পারবো না। আচ্ছা, আম ডান এক্সপ্লেনিং। এবার আমি তোমাদের থেকে কোশ্চেন শুনবো। আমানুল্লাহ কোশ্চেন আছে আর লিজার কোশ্চেন আছে, এছাড়া আর কারো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন আছে? আলিফেরও কোশ্চেন আছে। ওকে, তাহলে লিজাকে দিয়ে শুরু করি, বলো। হ্যাঁ, রাইট। এখানে 3 × 2 কেমনে আসছে? এখানে রাইট সাইডে কি ছিল? 3 ফ্যাক্টোরিয়াল ছিল না? 3 ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা 3 × 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না? যদি n থাকে তখন তুমি লিখবা যে n × n-1। যখন তুমি n এর ভ্যালু জানো না, এখানে তো তুমি 3 জানো। 3 × 3 - 1 কত? 3 - 1 মানে 2 না? এখন বুঝছো? কোনো ডাউট আছে আর?
শিওর? ওকে, এবার আমানুল্লাহ বলো। আচ্ছা 64, এই যে এটা 64। আচ্ছা ওইটা ওইটা ওকে বুঝছি। এই যে দেখো এখানে 16, এটা ডিভাইডেড বাই না? যদি আমি এটা সাইড চেঞ্জ করি তাহলে এটা উপরে মাল্টিপ্লাই হবে না? তাহলে 16 × 4 এটা হয়ে যাবে কি 64। বুঝতে পারছো? আর কোনো ডাউট আছে? আচ্ছা আলিফ, তোমার ডাউট বলো এবার। এখানে n-2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। হ্যাঁ, এটাই আমি আগের স্লাইডে এক্সপ্লেন করছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমি এখন আবার বলতেছি। আবার বলতেছি, আমরা কি শিখছি যে যদি 5 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কি লিখবা, যে নাম্বারটা সেই নাম্বারটা তো লিখবা ফার্স্টে, তাই না? ইনটু তার আগের নাম্বার পাইতে হলে 1 কে অ্যাড করতে হয় না সাবট্রাক্ট করতে হয়? সাবট্রাক্ট। তুমি পিছনের নাম্বারটা পাইতে হলে সাবট্রাক্ট করতে হবে না? তো তাইলে 1 সাবট্রাক্ট করলে কত হয়, 4 হয় না? আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তো ঠিক একই ভাবে যদি তোমার কাছে n-2 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে দেখি বলো তো তুমি কি লিখবা, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তো ফার্স্ট লিখবাই, ইনটু তার আগের নাম্বারের ফ্যাক্টোরিয়াল। তো আগের নাম্বার পাইতে হইলে এই নাম্বার থেকে তোমার আরো -1 করতে হয় না? তো যদি তুমি 1 মাইনাস করো, -2 আর -1 মিলে কত হয় দেখি বলো তো? -3 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু ওখানে আমি বলছিলাম অনেকে মনে করে 2 - 1, এখানে 1 হওয়া দরকার। এটা 2 - 1 = 1 কখন হয় জানো? যখন টুটা পজিটিভ, বাট আমাদের এখানে টুটা কি নেগেটিভ, তো -2 - 1 ইট বিকামস -3। বুঝতে পারছো এখন? আর কারো কোনো ডাউট আছে? যাও তাহলে এই অঙ্কটা করে ফেলো। শিওর তো? আর কারো কোনো ডাউট নেই এই অঙ্কটা এখন? আচ্ছা একবার করো, দেখে 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 একবার করো। শিওর? কারো কোনো ডাউট নাই? দেখিও পরে কিন্তু জিজ্ঞেস করতে পারবে না। আমি কিন্তু সবার কোশ্চেনের আনসার দিচ্ছি। ওকে গুড।